খুবই দুঃখের নেপালবাসীকে শান্ত থাকার আবেদন নরেন্দ্র মোদীর। নেপালি ভাষায় এক্স হ্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চারিদিকে শুধু ধ্বংসের ছবি, ঠিক যেন ভয়ঙ্কর আগ্নেয়গিরি ফেটে উঠেছে নেপালে। সীমাহীন ক্ষোভ আর গোটা দেশ জ্বলছে। এর শেষ কোথায় জানা নেই, কিন্তু শুরু কোথা থেকে সেটা একটু একটু করে স্পষ্ট হতে শুরু করেছে। ভেসে উঠেছে একটা নাম, সুদান গুরুং। কোনো হেভিওয়েট নেতা তিনি নন, রাজনীতির সঙ্গে তার যোগও নেই, কিন্তু আম জনতার ভিড়ে সাধারণ একটি নাম। তবু সেই সুদানি নাকি এখন শেষ কথা। ছাত্র যুবদের বিক্ষোভের নেপথ্যে তিনি, তারই ডাকে পথে জেন জি। যে আন্দোলন গোটা সরকারকে টলিয়ে দিল, গদি কেড়ে নিল প্রধানমন্ত্রী, সেই পথ কিন্তু সুদানেরই বেঁধে দেওয়া। দুর্নীতির অভিযোগ, অপশাসনের বিরোধিতা। নেপালের যুব সমাজ এই ইস্যুগুলোকে হাতিয়ার করেই পথে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সব বন্ধ হওয়া তো উপলক্ষ মাত্র। আসলে ক্ষোভ, অসন্তোষের বীজ কবে মহীরুহ হয়ে উঠেছিল তা বোধহয় কেউই বুঝে উঠতে পারেননি। তবে সুদান বুঝেছিলেন পথে নামার সময় এবার হয়েছে। বছর 32-এর এক তরুণ, নাম সুদান গুরুং। জেন জিকে পথে নামানো কারিগর যে নিজেও সেই প্রজন্মেরই হবেন, এতে আর আশ্চর্যের কি। 2015 সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান সুদান। মূলত ছাত্র যুবদের দ্বারাই পরিচালিত তার এই সংগঠন। একসময় ডিজে হিসেবে জনপ্রিয় ছিলেন সুদান গুরুং। 2015 সালে ভূমিকম্পে সন্তানকে হারান তিনি। তারপর থেকেই সামাজিক পরিষেবা, কোনো রকম সাহায্যের কাজে সব সময় ঝাঁপিয়ে পড়েন। গত কয়েক বছরে হামি নেপাল সেখানে নাগরিকদের আওয়াজ হয়ে উঠেছে। নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেওয়ার ঠিক আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুদান গুরুং। জানিয়েছিলেন পথে নামার সময় হয়েছে। পড়ুয়াদের স্কুলের পোশাক পরে এবং বই হাতে এই মিছিলে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। বিক্ষোভকে শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক করে তোলাই ছিল উদ্দেশ্য। শান্তি আর নেই ঠিকই, তবে আন্দোলন ছড়িয়েছে আগুনের মতো। দুর্নীতির বিরুদ্ধে সুদানের লড়াই অবশ্য নতুন নয়, এর আগেও বহু আন্দোলনের সঙ্গে জড়িয়েছেন। সোশ্যাল মিডিয়া তার কাছে ছিল হাতিয়ার, সবাইকে একজোট করার, এক ছাতার তলায় আনার। দুর্নীতি, স্বজন পোষণের বিরুদ্ধে গর্জে ওঠার মোক্ষম অস্ত্র, সেটাও এবার ছিনিয়ে নিচ্ছিল ওলি সরকার। তার আগে শেষ মুহূর্তে সেই সোশ্যাল পথেই তিনি নেপালের ছাত্র যুবদের একাংশের কাছে নিজের বার্তা পৌঁছে দেন। ডাক দিয়েছিলেন গণ আন্দোলনের, যা গণবিদ্রোহের রূপ নিয়েছে। যুব সমাজের মধ্যে অসন্তোষ বাড়তে বাড়তে পাহাড় প্রমাণ হয়ে উঠেছিল। সেটা আজ করে লড়াইয়ে নামার ডাক দেন সুদান। সরকার বিরোধী বিক্ষোভ, যা দিনের শেষে উল্টে পাল্টে দিল দেশটাকেই। গোটা সরকার আউট, ক্লিন বোল্ড। ক্রিজে এখন দাপিয়ে বেড়াচ্ছে জনতা। বড় অস্থির একটা সময়, তারই কণ্ঠস্বর হয়ে উঠেছেন সুদান গুরুং। লড়াইয়ে প্রতীক তিনি। প্রশ্ন হলো, এবার কি শান্তি ফেরানোর পথটাও সুদান দেখাতে পারবেন? ছোটবেলায় ওই গানটা শুনেছিলেন? ইস্কাবনের দেশে যত সব গোলমেলে কাণ্ড ঘটে, এই গানটা। সেখানে শ্যামকে শুলে চড়ানো হয় গোবর্ধনের দোষে, আর এখানে সরকারের দোষে শুলে চড়তে হয়েছে প্রজাকে, মানে গোটা দেশটাকেই। অর্থনীতির হাড়ির হাল করে ছেড়েছে ওলি সরকার, আর আগুনে ঘি ঢেলেছে এভারেস্ট প্রমাণ দুর্নীতি, আর তার প্রতিবাদেই ক্ষোভ। আর তাতে অনুঘটকের কাজটা করেছে জেন জি। মার্চ 2022, শ্রীলঙ্কা। সেদিন আওয়াজটা তুলেছিলেন মাত্র 6 জন। ব্যাপক বিদ্যুৎ ছাঁটাইয়ের প্রতিবাদে পথে নামেন শ্রীলঙ্কার কোহুবালা শহরের 6 তথ্য প্রযুক্তি কর্মী। তাঁদের মধ্যে অন্যতম 28 বছরের বুদ্ধিপ্রবোধ করুণারত্নে এবং বিমুক্তি দুষ্যন্ত। মোমবাতি হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ। মস্করা, বিদ্রুপ চটে ফেসবুকে দেশবাসীকে আন্দোলনের আহ্বান জানান করুণারত্নে। প্রতিবাদের সেই ডাকে রাজপথে নামেন 400-রও বেশি মানুষ। 400 থেকে হাজার হাজার পৌঁছয় লাখে লাখে। 4 মাসেই আগ্নেয়গিরি। জনরোষের আছে দেশ ছেড়ে পালাতে হয় গোতাবায়া রাজাপাকসেকে। অগস্ট 2024, বাংলাদেশ। বৈষম্য বিরোধী মঞ্চ, ছাত্র আন্দোলনে উত্তাল পদ্মাপাড়। ছাত্রনেতা নাহিদ ইসলামী কোটা আন্দোলনের অন্যতম মুখ। গণ আন্দোলনের আছে দেশ ছেড়ে পালাতে হয় শেখ হাসিনাকে। সেপ্টেম্বর 2025, নেপাল। জেন জির বিদ্রোহে জ্বলে উঠল নেপাল। আন্দোলনের অন্যতম মুখ সুদান গুরুং। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার নেপাল। কি যেন
রিপিট টেলিকাস্ট। নেপালে বাংলাদেশের পুনরাবৃত্তি, ঢাকায় ছাত্র আন্দোলনের ছকেই কাঠমান্ডুতে যুব আন্দোলন, নেপাল জুড়ে বিক্ষোভের আগুন। যুব সমাজ তারা তাদের দেশে করছে এই বিপ্লবের মাধ্যম দিয়ে আমার মনে হয় যে কোনো সুস্থ রাষ্ট্র ব্যবস্থা কিন্তু তারা তৈরি করতে পারছে না। রাদার যেটা তৈরি করছে সেটা হচ্ছে না একটা কোনো রাষ্ট্র ব্যবস্থা, না একটা কোনো গণতন্ত্র। এই যুব কারা? এই যুব হঠাৎ করে আমার আপনার বাড়ির আশেপাশে যারা থাকে তারা কি সত্যিকারের একটা এসএমজি চালাতে পারে? তারা কি সত্যিকারের একটা অপারেশনাল অ্যাটমসফিয়ারের ভিতরে অপারেট করতে পারে? তারা কি হঠাৎ করে একটা পিন ছুঁড়ে গ্রেনেড ফেলে দিতে পারে? এই প্রশিক্ষণ তারা পাচ্ছে কোথা থেকে? কারাই বা এদেরকে দিনের পর দিন এই সব জিনিসে লিপ্ত হতে উদ্বুদ্ধ করছে? বিদ্রোহের চাপে ইস্তফা কেপি শর্মা ওলি। ইস্তফা দিতেই ওলির বাসভবনে হামলা তাণ্ডব। একইভাবে 2024 অগস্টে হামলা হয়েছিল শেখ হাসিনার বাসভবনে, আর তার আগে শ্রীলঙ্কায় দেখা গিয়েছিল এই ছবি। বাংলাদেশে হাসিনা বিদায় নেপথ্যে যে আমেরিকা ছিল এটার কোনো গোপন তথ্য নয়। নেপালে যদি উল্টানোর পেছনেও এই আমেরিকার হাত থাকে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে। আমেরিকার নাক গলানোর ইতিহাস এক ঝলকে এবার দেখুন। 2003 আমেরিকা ইরাক আক্রমণ করে। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী হাতিয়ার তৈরির অভিযোগ তুলেছিল আমেরিকা। 3 বছর পর সাদ্দামকে ফাঁসি কাঠে ঝোলালেও গণবিধ্বংসী হাতিয়ারের কোনো খোঁজ মেলেনি। ইরাক এখন ছন্নছাড়া। 2010 তিউনিসিয়ায় আরব বসন্ত। এক ফলওয়ালার গায়ে আগুন দিয়ে মৃত্যুকে ঘিরে আগুন জ্বলে গোটা দেশে। প্রেসিডেন্ট পালাতে বাধ্য হন, পাল্টে যায় সরকার। ঠিক একই কায়দায় আন্দোলন বাংলাদেশে। 2024 জুলাইয়ে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। 5ই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বোঝা যায় আন্দোলনের সামনে ছাত্ররা থাকলেও পিছনে ছিল আমেরিকা, পিছনে ছিল জামাত। হাসিনা দেশ ছেড়ে পালাতেই আমেরিকার হাতের পুতুল মোহাম্মদ ইউনুস মুখ্য উপদেষ্টার পদে বসেন। আমেরিকায় দাঁড়িয়ে পরিকল্পনার কথা স্বীকারও করেন ইউনুস। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. 13 মাস পার, এখনো নির্বাচন হয়নি বাংলাদেশে। পাকিস্তানে আমেরিকার বন্ধু সরকার। 2022 সালে হঠাৎই ইমরান খান বিরোধী আন্দোলন। তারপর থেকে ইমরান জেলে। পাকিস্তানের গদিতে শাহবাজ শরীফ। সেনাপ্রধান আসিম মুনিরের আচরণ ডোনাল্ড ট্রাম্পের পোষ্যের মতোই। উপমহাদেশে কি আরও এক পোষ্যের খোঁজে আমেরিকা? সোমবার থেকে আচমকা দুর্নীতি বিরোধী আন্দোলন নেপালে। সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে রাস্তায় নামে জেনজি। মঙ্গলবারের মধ্যেই প্রধানমন্ত্রী কে শর্মা ওলির পদত্যাগ। সবটাই কি তরুণ সমাজ একাই করল, নাকি ওলির ঘাড়ে আমেরিকার খড়গ? আর এই যে এত কিছুর পর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে নেপালে এরপর কি হবে? বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে গেছে, এখন পথ রয়েছে দুটো। এক, সেনা শাসন প্রতিষ্ঠা, কিন্তু নেপালে সামরিক অভ্যুত্থান হয়নি, মানুষ রাস্তায় নেমেছেন, তাদের চাপেই সরকার পড়েছে। পেছনে মার্কিন কলকাঠি রয়েছে ঠিকই, আমেরিকা চাইবে যে নেপালে তাদের পুতুল সরকার চলুক। তবে আমেরিকার নেপালের উপরে নিয়ন্ত্রণ কতটা সেটাও এখনো স্পষ্ট নয়। নেপালের মানুষ এই গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বীতশ্রদ্ধ হয়ে গেলেন। তারা রাজতন্ত্রকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। আর এমন দাবিতে নেপালে গত 2 বছর ধরে কিন্তু আন্দোলন হচ্ছে। এমনটা নয় যে আচমকা আন্দোলন হচ্ছে, তাহলে সেটা বিশ্বের ইতিহাসে বিরলতম ঘটনাও হবে যদি রাজতন্ত্র ফিরে আসে। তবে প্রথমবার তা ঘটবে এমনটাও নয়, বিশ্বে কয়েকবার এমন উলট পুরাণ ঘটেছে। কমিউনিজমের পাঠ বিশ্বকে প্রথম শিখিয়েছিলেন জার্মান দার্শনিক কার্ল মার্কস। তার মতে মানব সভ্যতার ইতিহাসে 6টি পর্যায়। প্রথম পর্যায় প্রিমিটিভ কমিউনিজম, মানুষ তখন জঙ্গলে থাকতো, পরে গুহাবাসী হলো, তখন মানুষে মানুষে ভেদ ছিল না। পরবর্তী পর্যায় দাস ব্যবস্থা, তারপর সামন্ততন্ত্র, তারপর পুঁজিবাদ,
তারপর সমাজতন্ত্র এবং সবশেষে সমাজের সব শ্রেণী মুছে গিয়ে সাম্যবাদ, শ্রেণীহীন সমাজ ব্যবস্থা। কিন্তু ইতিহাসে এমন ঘটনা কয়েকবার ঘটেছে যখন মানুষের দাবিতে সমাজ পিছিয়ে গিয়েছে এবং গণতন্ত্র থেকে রাজতন্ত্রে বা স্বৈরতন্ত্রে ফিরে গিয়েছে শাসনতন্ত্র। পৃথিবীর ইতিহাসে প্রথম রাজতন্ত্রের অবসান হয়েছিল ফরাসি বিপ্লবে 1799 সালে। আবার সেই ফ্রান্সেই প্রথম রাজতন্ত্রে প্রত্যাবর্তন ঘটেছিল। নেপোলিয়ন বোনাপার্টে নিজেকে 1804 সালে সম্রাট ঘোষণা করেন এবং 1814 সাল পর্যন্ত তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন। তুরস্কের অটোমান সাম্রাজ্যে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সংসদ ভেঙে দিয়ে গণতন্ত্রের টুটি টিপে মারতে চেয়েছিলেন। সালটা 1878। 3 দশক পর 1908 সালে তুরস্কে তরুণ তুর্কি আন্দোলন শুরু হয় এবং কালক্রমে 1922 সালে সুলতানি শাসন ব্যবস্থাই খতম হয়ে যায়। কিন্তু গণতন্ত্রের অভিমুখে এগিয়ে চলা তুরস্ককে 1878 সালে ফের রাজতন্ত্রের শিকলে বন্দী করার ঔদ্ধত্য দেখিয়েছিলেন ওই আব্দুল হামিদ। 1967 সালে ইসরায়েলের বিরুদ্ধে 6 দিনের যুদ্ধ শুরুর আগেই হেরে গিয়েছিল মিশর। অতর্কিত আক্রমণে মিশরের বিমান বাহিনী ধ্বংস করে দেয় ইসরায়েল। গাজা ভূখণ্ড ও সিনাই উপদ্বীপের একাংশ ইসরায়েল ছিনিয়ে নেয়। মিশরের পরাজিত অপমানিত ডিক্টেটর গামাল আবদেল নাসির ইস্তফা দিয়েছিলেন, কিন্তু মানুষ তাকেই শাসন ক্ষমতায় দেখতে চেয়েছিল। দেশজুড়ে বিক্ষোভের জেরে নাসের একদিন পরে নিজের ইস্তফা ফিরিয়ে নেন এবং গণতন্ত্রের পথে পা বাড়ানো মিশর ফের স্বৈরতন্ত্রের আশ্রয়ে ফিরে যায় এবং সেটা ঘটে মানুষেরই ইচ্ছায়। নেপাল সংকট কিন্তু বাংলায় কর্মসংস্থানের দুরবস্থাকে আরো বড় করে সামনে এনে দিল। নেপালের সমস্যা আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমাদের রাজ্যে স্বর্ণ শিল্পের বড় পরিকাঠামো নেই। স্বর্ণকারকে বিদেশে যেতে হয় এবং যাতায়াতটা এত বেশি যে ঘাটাল থেকে নেপাল পর্যন্ত বেসরকারি বাসের সার্ভিস পর্যন্ত আছে। আর এই ঝামেলা না হলে সেটা কতজন জানতে পারতো বলুন তো? আপাতত সেই বাস পরিষেবা বন্ধ। নটা কোম্পানির বাস চলছে। ট্রাভেল এজেন্সির সংখ্যাই যদি এত, তাহলে ভেবে দেখুন বাসের সংখ্যা কত আর যাতায়াত কত ঘন ঘন। সপ্তাহে এক দিনে হয়তো 2-3টে গাড়ি হচ্ছে, আবার প্রত্যেক দিন দেখা যাবে হয়তো একদিন ছাড়া গাড়ি আছে। গাড়ি প্রায় আসে। যেগুলো স্লিপার সিট আছে সেগুলো 72 জন যায়, আর যেগুলো ছোট গাড়ি সেগুলো 35 জন করে যায়। ঘাটাল থেকে মূলত স্বর্ণকারেরা নেপালে যান, বেড়াতেও যান অনেকে, আর পুজোর মরশুমে যান পুরোহিত, ঢাকি এরা। বাঙালির কর্মসংস্থানের একটা গন্তব্য নেপাল। কে জানতো? বিশ্বকর্মা পুজোর সামনে আছে, সব ব্রাহ্মণ, ঢাকি, পূজারি ওনারাও যাবে এবং বাড়ির সব যে সমস্ত ছেলেরা বাইরে আছে তাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই যাবে। ট্রাভেল এজেন্সিগুলিতে এখনো নেপালে অশান্তির আঁচ পড়েনি। বুকিং আগের মতোই হচ্ছে, এমনকি শেষ বাস যিনি নিয়ে এসেছেন সেই চালকও কোনো অশান্তি দেখেননি। আমি ওখান থেকে 7 তারিখ গাড়ি ছেড়েছি, 8 তারিখ বাড়ি ঢুকেছি। 8 তারিখ রাত্রেবেলা দেখলাম, শুনছি, মোবাইল ঘাটছি, দেখছি ওখানে বিরাট একটা গন্ডগোল হচ্ছে। সেটা নিয়ে একটা আতঙ্কে আছি। পরবর্তী যাত্রাগুলির আগাম বুকিংও হয়ে গিয়েছে। আমাদের গাড়িতে যেমন যাচ্ছে, আমরা কি শুনিনি। হ্যাঁ, বুকিং করছে, যেমন চলছে। আমাদের কোনো প্রবলেম নেই, কিছু শুনি না। নেপাল নিয়ে কেন্দ্রীয় সরকার ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। এই অশান্ত পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পরবর্তী তারিখের বাসগুলি ঘাটাল থেকে ছাড়বে না, সেটাই স্বাভাবিক। তবে বাস চালক মুরাদ আলীর নেপালিদের ওপর অগাধ আস্থা। বিদ্রোহীরা আর যাই করুক, ভারতের বাসে হামলা চালাবে না। না, আমাদের কোনো ভয় নেই। আমরা ড্রাইভার মানুষ, আমাদের অসুবিধা কোথায় আছে? আমরা যাচ্ছি, তারা তাদের গন্ডগোল করবে, আমি চুপচাপ থাকবো গাড়ির মধ্যে। হ্যাঁ, এবার তারা যদি গাড়ির উপরে অ্যাটাক করে সেটা আলাদা ব্যাপার। তো কখনো তো আজ পর্যন্ত হয়নি।